গুড ইভিনিং সকলকে। তো এনটিপিসি স্ট্র্যাটেজির এটা প্রথম ভিডিও, যেখানে আমরা কিভাবে এনটিপিসি পরীক্ষাটার জন্য প্রস্তুতি নেব সেই বিষয়ে আমি একটা আলোচনা করছি। এখন পশ্চিমবঙ্গে যে পরীক্ষাটা হয়ে গেল সেটা হচ্ছে ক্লার্কশিপ, যেটা 2019-এর পর আবার 2024-এ হলো। এবং ক্লার্কশিপের জন্যই অধিকাংশ পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী একটা মুখিয়ে ছিল যে এই পরীক্ষাটা একটা সহজতর পরীক্ষা এবং সেই পরীক্ষাটা কোয়ালিফাই করলে চাকরিটাও ইজিলি পাওয়া যায়। কিন্তু পরীক্ষার প্রশ্নের মান আগের থেকে বেশ স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী কাট অফ আগুপিছু হবে। তো এখন কাট অফ নিয়ে আমরা কোনো কিছু ভাববো না। আমাদের নেক্সট যে টার্গেট, যারা পশ্চিমবঙ্গের পরীক্ষার্থী তাদেরকে মাথায় রেখেই ভিডিওটা বানাচ্ছি। তাদের কেপিএসআই, কেপি কনস্টেবল বা যাবতীয় পুলিশের যা পরীক্ষা আছে বা হাইকোর্টের মেন্সের পরীক্ষা যাদের আছে, সেই সাথে এনটিপিসিটা কী করে এগিয়ে নিয়ে যাব সেই বিষয়ে একটু আলোচনা করব। এই এনটিপিসি চাকরিটা অত্যন্ত লোভনীয় চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেল, সেখানকার ডিএ, সেখানকার সুযোগ সুবিধা, কোয়ার্টার্স, এইচআরএ সমস্ত কিছু সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী হবে। তাই অত্যন্ত লোভনীয় চাকরি, কিন্তু পরীক্ষার সময়ের বেশি নেই, পরীক্ষা কিন্তু এগিয়ে আসছে। এবং এইটাকে আমরা কিভাবে আমরা পরীক্ষাটাতে কোয়ালিফাই করতে পারি সেটা আমরা মাথায় রাখবো। তো এতদিন পর্যন্ত ক্লার্কশিপ চলেছে এবং ক্লার্কশিপের ক্ষেত্রে আমরা একটা শুধুমাত্র ক্লার্কশিপ ওরিয়েন্টেড ফোকাসই করে গেছি। এনটিপিসি নিয়ে আমরা এতদিন কিন্তু সবাই চট করে ভাবিনি। কিন্তু এই পরীক্ষাটা যেরকম, চাকরিটা যেরকম লোভনীয়, পরীক্ষাটাও কিন্তু কঠিন। কঠিন কি অর্থে? কারণ এই চাকরিটার যে সিলেবাসটা আছে সেটা ব্যাংকের ছেলেরাও দেবে, যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস যারা করছে তাদেরও সেম সিলেবাস, যারা ইউপিএসসি দিচ্ছে তারাও দেবে এবং ব্যাংক যারা দিচ্ছে তারাও দেবে। কারণ এই চাকরিটার ক্ষেত্রে রিজনিং এবং ম্যাথের একটা হিউজ পোর্শন কিন্তু রয়েছে। এবার ব্যাংকের সিলেবাস অনুযায়ী যদি দেখা যায়, রিজনিং এবং ম্যাথ এটা ব্যাংকের ছেলে মেয়েদের প্রথম থেকেই স্ট্রং। তারা যদি জেনারেল অ্যাওয়ারনেসটা একটু বা কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু পড়ে নেয়, তারা কিন্তু ইজিলি পরীক্ষাটা পাস করে যাবে। আবার ডাব্লিউবিসিএস এর ছেলেদের ক্ষেত্রে বা ইউপিএসসি ছেলেদের ক্ষেত্রে যদি দেখা যায়, তারা তিনটে দপ্তরকেই, অর্থাৎ জেনারেল সায়েন্স বা জেনারেল স্টাডিজ বা জিএস যেটা আমরা বলি, ম্যাথ এবং জেনারেল ইন্টেলিজেন্স, তিনটেই তারা সমানভাবে পড়ে। যেহেতু সমস্ত ভারতব্যাপী পরীক্ষাটা হবে, আমাদের শুধু পশ্চিমবঙ্গের পরীক্ষা নয়, তাই জন্য কিন্তু এই পরীক্ষাটার কম্পিটিশনটাও মারাত্মক লেভেলে যাবে। তো সেইটা আমরা মাথায় রাখবো না। আমাদের কাজ হচ্ছে, আমাদের প্রত্যেকের দরকার একটা সিট। তো যদি আমি আমারটুকুন ভাবি বা অন্যরা তারটা ভাবে যে আমার একটা সিটের দরকার, সেই অনুযায়ী আমি কি করে স্ট্র্যাটেজি সাজাবো সেইটা আমাদের ভাবতে হবে। তো সেই প্রসঙ্গে আগে আমরা সিলেবাস সম্পর্কে অল্প একটু জেনে নেব, যে আমাদের কিভাবে এগোতে হবে। পরীক্ষাটা সম্পর্কে একটু জেনে নেব, কি সিলেবাস আছে একটু দেখবো, তারপরে কি কি টপিক কভার করব সেই অনুযায়ী আমরা পরে পরে ডিসকাস করছি। প্রথম বিষয় হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। এই জেনারেল অ্যাওয়ারনেস, এইখানে আমাদের কত মার্কস আছে এবং আমাদের কি করতে হবে, এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আমাদের যে টোটাল মার্কসটা আছে সেটা হচ্ছে 40, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আছে 30 এবং জিআই এর ক্ষেত্রে আছে 30। ডিফারেন্সটা কোথায় ক্লার্কশিপের সঙ্গে? ক্লার্কশিপে ইংরেজি ছিল, তার বদলে জিআইটা এখানে ঢুকলো এবং টোটাল হলো হচ্ছে 100 মার্কস। 40, 30, 30, 100 মার্কস। সময় হচ্ছে, টোটাল টাইম হচ্ছে 90 মিনিটস। এটা হচ্ছে টোটাল টাইম। তাহলে 100 মিনিট, 100টা কোশ্চেন আছে, 90 মিনিটে করতে হবে, ক্লার্কশিপের মতনই। কিন্তু ক্লার্কশিপের ক্ষেত্রে একটা জেনারেল অ্যাওয়ারনেসের পোর্শন থাকে, তার সঙ্গে ইংলিশটা থাকে। কিন্তু এখানে কিন্তু দুটো জিনিস আছে, ম্যাথামেটিক্স এবং জিআই, দুটোই কিন্তু আমাকে হাতে কষতে হবে। তো সুতরাং এই 90 মিনিটটা কিন্তু অনেক কম সময় এই পেপারটা দেওয়ার জন্য। যারা জিআই খুব ভালো পারফরমেন্স করে, খুব এগিয়ে আছে জিআই এ, তারা ঝটঝট করে জিআই করবে, ম্যাথ করবে। কিন্তু যারা ইউপিএসসি বা ডাব্লিউবিসিএস থেকে যাচ্ছে, তাদের কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল স্টাডিজ যেটা, সেইটা কিন্তু বেশি ফোকাসে থাকে। কারণ ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে কিন্তু ম্যাথ বা রিজনিং এইটা 25 নম্বর থাকে, বাকিটা কিন্তু সে, তাকে আর কষতে হয় না, বাকিটা সে জানলে জানলে দাগাও, এই যে কনসেপ্টটা, সেটা ইউপিএসসি ছেলেদের জন্য। কিন্তু এই যে ম্যাথামেটিক্স এবং জিআই এর পোর্শনটা চলে আসছে, সেটা কিন্তু কষতে হবে এবং ট্রিকগুলোকে জানতে হবে যে কি করে আমাকে অঙ্কগুলো করে। বেশি লম্বা অঙ্ক করতে গেলে কিন্তু সময় পাওয়া যাবে না। সিবিটি মোডে পরীক্ষা হবে, কম্পিউটার বেসড টেস্ট, এবং নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3। পিএসসি ক্লার্কশিপে ছিল 1/4, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং 1/3, একটু হাই নেগেটিভ মার্কিংটা। এই 90 মিনিটে যে 100 নম্বরের যে আমার পরীক্ষাটা হবে, এখানে ধরে চলতে হবে যে ইউআর এর জন্য যে আমি যেন 75 প্লাস এই স্কোরটা যেন করতেই পারি। এটা আমার মিনিমাম স্কোর হওয়া উচিত। তারপরে আমি যত বাড়াতে পারবো তত লাভ, কিন্তু এটা করতেই হবে। কেন? কারণ এতদিন পর পরীক্ষা হচ্ছে, এত লাখো লাখো কোটি কোটি ছেলে জমে গেছে, আর এনটিপিসি সবাই দেবে, তাই জন্য এইটা ধরে
কি করে আমি এগোবো সেই অনুযায়ী আমাকে কিন্তু নিজের প্ল্যান নিজেকে সাজাতে হবে। ইন জেনারেল আমি কোন কোন টপিক কভার করতে হবে সেগুলো নিয়ে তো ডিসকাস করবোই, কিন্তু এই এই যে টার্গেটটা ইউআর এর ক্ষেত্রে এইটা মাথায় রেখে চলতে হবে, এবং সেক্ষেত্রে কোন কোন জায়গা পড়বো সেটা আমি নিম্নে বলছি এবার। আচ্ছা, জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে যে জায়গাগুলো ঢুকবে সেটা হচ্ছে কারেন্ট ইভেন্টস। কারেন্ট ইভেন্টস মানে পরিষ্কার কথায় কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা বলি সেটাই। আচ্ছা, তারপর এবং কারেন্ট ইভেন্টস শুধু ভারতের না, ইন্টারন্যাশনালও কিছু কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সও দেখে যেতে হবে। আচ্ছা, তারপরে গেমস অ্যান্ড স্পোর্টস। সেটা কি গেমস অ্যান্ড স্পোর্টস বলতে? স্ট্যাটিক জিকে পার্ট তো রইলই, প্লাস হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যে গেমস অ্যান্ড স্পোর্টস আমরা পড়ছি, কারণ ক্লার্কশিপে অলরেডি আমরা কভার করেছি, এটা নিয়ে আমাদের প্রেশার নেওয়ার কিছু নেই, আমরা অলরেডি কভার করে এসেছি এটা। নতুন করে আমাদের স্পোর্টসে যে গ্র্যান্ড স্ল্যাম গুলো আছে, ক্রিকেটের কি আছে, ফুটবলের কি আছে, হকি আমরা অলরেডি পড়ে রেখেছি, আমরা শুধু ডিভিশন করবো এগুলোর ক্ষেত্রে এইটা। আচ্ছা, আর্ট অ্যান্ড কালচার একদম স্ট্র্যাটেজিকের মধ্যে ঢুকবে এগুলো। অনেকের মনে হতে পারে তো স্টেজ 2 তেও আছে, আছে, কিন্তু আমরা যেহেতু আর সুযোগ পাবো না, তাই জন্য আমাদের সব রকম করেই যেতে হবে। আর্ট অ্যান্ড কালচার এটা পড়তে হবে। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি পোর্শনগুলো দেখতে হবে। হিস্ট্রি মানে আমি আর লিখছি না, অ্যানশিয়েন্ট, মিডিয়েভাল, ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। জিওগ্রাফি ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড আমাদের পড়তে হবে, এটা পড়তে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে, ইকোনমিক্সের ক্ষেত্রে এগুলো আমাদের দেখতে হবে। ইকোনমিক্সের ক্ষেত্রে যে আমাদের জিডিপি, জিএনপি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, নীতি আয়োগ, এগুলো সমস্ত দেখে যেতে হবে। এবং এইগুলো করার পর ফাইনালি পলিটির যে পোর্শনটা আছে, একটু অল্প বিস্তর বেসিক পলিটির যে গভর্নমেন্ট স্কিম, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিমগুলো আছে, কোন স্কিম রেলে ইউজ হচ্ছে, পলিটির ফান্ডামেন্টাল রাইট, ডিপিএসপি এগুলো সবাই ইন জেনারেল পড়ে, কিন্তু কোন স্কিম রেলে ইউজ হচ্ছে, রেলে কি, রেল বাজেটটা কি হয়েছে, এবার এই জায়গাগুলো, রেল বাজেট কি হয়েছে আলাদা করে, রেলে কত টাকা বরাদ্দ হয়েছে, কোন গাড়ি নতুন তৈরি হচ্ছে, রেল রেল কতটা পাবলিক কতটা প্রাইভেট হচ্ছে, এই এই যে বিষয়গুলো এগুলো জানতে হবে। এবং রেল ওরিয়েন্টেড যে জিএ গুলো মানে কতগুলো জোন আছে, সবচেয়ে বিজিয়েস্ট জোন কোনটা, সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কোনটা, সবচেয়ে লম্বা রেলগাড়ি কোনটা, মানে অর্থাৎ যেটা সবচেয়ে বেশি পথ অতিক্রম করে, ভারতে কতগুলো টার্মিনাস আছে, কোন রেলওয়েটা প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ পেয়েছে, আমাদের এখন টয় ট্রেন লাইনের সংখ্যা কটা, মিটার গেজ কি, ব্রড গেজ কি, সমস্ত জিনিস একটা জেনে, যেহেতু রেলের পরীক্ষা দিচ্ছি, এক্সপেক্ট করবো যে জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস বা জিএস থেকে, রেল থেকেও কিছু কিন্তু স্ট্যাটিক জিকে কোয়েশ্চেন আমাদের আসবে, এটা আমাদের ধরেই চলতে হবে। বাকি যা সিলেবাস আছে আগেই পড়া, ওটা নিয়ে আর আমরা বেশি চর্চা করবো না, কিন্তু নতুন কিছু জিনিস আছে যেটা ইনকর্পোরেট করতে হবে। এই হচ্ছে জিএস। এবং জিএস এর সাথে যেটা মেন পড়তে হবে সেটা হচ্ছে সায়েন্স। সায়েন্সের মধ্যে ফিজিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটেই স্ট্রং করে যেতে হবে আমাদের। এবং ফিজিক্সের ক্ষেত্রে দেখবে যে সিলেবাসে লেখা থাকে যে আপ টু 10 স্ট্যান্ডার্ড সিবি যেটা এনসিটি বই সেগুলো, কিন্তু শুধু 10 স্ট্যান্ডার্ড করলে হবে না, 11-12 ফিজিক্সের কিছু অঙ্ক আমাদের দেখে যেতে হবে, যেমন কাইনেমেটিক্সের একটু ফর্মুলা বেস অঙ্কগুলো করতে হবে, বা মহাকর্ষ ক্ষেত্রে ফর্মুলা বেস অঙ্ক করতে হবে। মাথায় রেখে চলতে হবে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে আমাকে রিয়াকশন এবং ফিজিক্সের অঙ্ক, কেমিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন ডায়াগ্রাম, বিভিন্ন স্ট্রাকচার, এগুলোও কিন্তু অল্প অল্প করে শিখতে হবে এর জন্য, এই পরীক্ষাটার জন্য। অন্য পরীক্ষায় হয়তো কেমিস্ট্রির ওরকম ডিপ কোয়েশ্চেন দেবে না, যে এই মিথেনের স্ট্রাকচারটা কি, বা SF6 এর স্ট্রাকচারটা কি, এই জিনিসগুলো কিন্তু আমাদের চট করে দেয় না। এগুলো 11-12 এর জিনিস, চট করে আসে না, কিন্তু আমাদেরকে একটু হলেও দেখে যেতে হবে, যাতে কোনোভাবে ফিজিক্স কেমিস্ট্রির যা কোয়েশ্চেন আসবে সেটা যেন আমাদের ছেড়ে দিতে না হয়। এবং কনফার্ম হলে তবেই মারতে হবে, আদারওয়াইজ -1/3 মানে বেশ হাই নেগেটিভটা। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আমরা এটা করবো। বায়োলজির ক্ষেত্রে সেল ডিভিশন, সালোক সংশ্লেষ, শ্বসন, রেচন এবং নার্ভ সিস্টেম, ব্লাড, হিউম্যান বডি, নিউট্রিশন, এই যে জায়গাগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, এই জায়গাগুলোকে খুব ভালোভাবে ফোকাস করতে হবে। বায়োলজি স্পেসিফিক কিছু জায়গা আছে যেখান থেকে ঘুরে ফিরে কোয়েশ্চেন গুলো আসে, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, এইগুলো মোটামুটি করতে হবে। অনেকে বলবে যে চলন গমন বা অন্যান্য চ্যাপ্টার গুলো, সেটা প্রিভিয়াস এর অ্যানালিসিস করলে বোঝা যাবে যে কোন কোন পোর্শনে যে কোন পোর্শনটা আমাকে হিট করতে হবে, সেইভাবেই আমাকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে এই ক্ষেত্রে। এইটা গেল হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এর কথা। এবার আমি আসছি ম্যাথামেটিক্স, যেটা 30 নম্বরের, সেখানে কি কি আমাদের পড়তে হবে এইগুলোতে আমি আসছি। ম্যাথামেটিক্স সিলেবাস সেম, আলাদা করে আমাদের ম্যাথামেটিক্স নিয়ে কিছু ভাবার প্রয়োজনীয়তা নেই। ক্লার্কশিপে অলরেডি ম্যাথামেটিক্স সবাই আমরা করে গেছি এবং করে এসেছি,
সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের করতে হবে, কিন্তু স্ট্যান্ডার্ড একটু হাই রাখতে হবে। যেমন ক্লার্কশিপের স্ট্যান্ডার্ড এসছে সেটাই হয়তো আসবে, কিন্তু সেইরকম অঙ্কই বেশি করতে হবে। আমরা সবাই কি এক্সপেক্ট করেছিলাম যে ম্যাথের কোয়েশ্চেনটা আগের বার যেমন এসেছিল এবার হয়তো জলের মতো কোয়েশ্চেন করবে। ম্যাথের কোয়েশ্চেন যদি ভালো করে ভেবে দেখা যায় ক্লার্কশিপে, কোয়েশ্চেনটা করা যাবে, কিন্তু সময় এমন চলে যাচ্ছে, ঘন্টা মিনিট সেকেন্ড সবগুলোকে এক জায়গায় নিয়ে এসে করা। ঠিক আছে, যারা 5-18 দিয়ে গুণ করছে না তারা কি করছে, 1000/3600 করছে, সেটা কেটে 5-18 করছে। বিশেষ করে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের অঙ্কটা একটু উইক, সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় এখানে কিল করে ফেলেছে এই ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে। আবার যারা ম্যাথামেটিক্স এবং জেনারেল স্টাডিজ ধরে করেছে ক্লার্কশিপে, তারা এসে ইংলিশটা করতে আর সময় পায়নি। এইভাবেই প্রশ্নটা সেট ছিল এবারে। এবার এনটিপিসির ক্ষেত্রে কিন্তু এটা ধরেই চলতে হবে যে আমি কিন্তু সমস্ত 100টা কোশ্চেন করতে পারবো না। আমি হয়তো অ্যাটেন্ড করলাম 80টা, কিন্তু রেজাল্টটা যেন একদম 75-এর কাছে থাকে। মাথায় রাখবে যে 72 থেকে 75-এর মধ্যে আমাকে রাখতেই হবে। 75 মিনিমাম মার্কস আমি ধরে বললাম, কিন্তু চেষ্টা করতে হবে 75-এর উপরে যাবার। যদি ইনকেস 72 হয় ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে জায়গাগুলো, এবার ম্যাথামেটিক্স আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো একদম আমি বলে দিচ্ছি, যে যে চ্যাপ্টারগুলো পড়তে হবে। সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমে বহু জিনিস থাকে, কিছু হার্ড কিছু টপিক থাকে একদম সিলেক্টিভ টপিক, ইউনিট ডিজিট, তারপর হচ্ছে ইউনিট ডিজিটের সাথে থাকে এই যে ইয়েগুলো, যেগুলো হচ্ছে রিমাইন্ডার থিওরেম, এই যে জায়গাগুলো থাকে। তারপরে থাকে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন, ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন এটা পড়তে হবে। আচ্ছা, বিভাজ্যতা পড়তে হবে, বিভাজ্যতা মানে ডিভিসিবিলিটি, এগুলো সব পড়তে হবে। আমি আর ভেঙে ভেঙে লিখছি না, বড় হয়ে যাবে ভিডিওটা। ডিভিসিবিলিটি এগুলো পড়তে হবে, এবং এর সাথে যেটা করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট সিম্পলিফিকেশন। কেন সিম্পলিফিকেশনটা মোস্ট ইম্পর্টেন্ট বলছি, কোন শিফটে সিম্পলিফিকেশন 5-7টা নামিয়ে দিল হঠাৎ করে, ঠিক আছে, যদি হঠাৎ করে 5-7টা নামিয়ে দেয়, সেই সিম্পলিফিকেশন আমি জানি লোভনীয় আমি করতে পারবো, সেটা করতে গিয়ে কিন্তু টাইমটা চলে যাবে। তাই জন্য সিম্পলিফিকেশনে মোর এমফাসাইজ করতে হবে, তাড়াতাড়ি করতে হবে সিম্পলিফিকেশন। তো এটা তো সিম্পলিফিকেশন। এবং আমাদের কিন্তু আর ক্লার্কশিপ হয়ে গেছে, আর আমাদের আয়েশ করার সময় নেই, কাট অফ যা হবে হবে, ভুলে যেতে হবে, একদম পরিষ্কার ঝাঁপিয়ে পড়তে হবে এবার, আর কোনো অপশন নেই। এইটা যদি আমরা ঝাঁপাতে পারি, তাহলেই কিন্তু কেপিএসআই, কেপি কনস্টেবল ইজিলি বেরিয়ে আসবে আমাদের হাতে। আচ্ছা, সিম্পলিফিকেশন হলো। এরপরে আমাদের কি করতে হবে, অ্যালজেব্রা। অ্যালজেব্রা, অ্যালজেব্রা মানে সিম্পলিফিকেশন দিয়ে যে অ্যালজেব্রা গুলো আছে সেগুলোই মেনলি করতে হবে। আমি ভিডিও দিতে থাকবো অল্প অল্প করে, তোমরা ফলো করো, তাহলেই বুঝতে পারবে। অ্যালজেব্রার পর হচ্ছে পার্সেন্টেজ, আমি চিহ্ন দিয়ে লিখলাম পার্সেন্টেজ। তারপর হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, রেশিও অ্যান্ড প্রপোর্শন মানে অনুপাত সমানুপাত, প্রপোর্শন এটা। আচ্ছা, তারপরে কোনটা করতে হবে আমাদের, লাভ ক্ষতি, প্রফিট লস, প্রফিট অ্যান্ড লস। তারপরে টাইম ডিস্টেন্স। টাইম ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি, এর মধ্যে ঢুকে যাবে হচ্ছে ট্রেন অ্যান্ড বোট, দুটো ঢুকে যাবে। আচ্ছা, সেম সিলেবাস, আলাদা কিচ্ছু নেই। তারপরে সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই অ্যান্ড এসআই, এটা করতে হবে। আচ্ছা, তারপর অ্যাভারেজ, যা সিলেবাস সেম, আমি এমনিই লিখছি, তোমরা জাস্ট ভিডিওটাকে একটু স্পিডে দেখে নেবে। অ্যাভারেজ। এরপরে যে কিছু স্পেসিফিক টপিক আছে যেগুলো হচ্ছে আমরা একটু আলাদা করব, সেটাকে আমরা বলবো হচ্ছে পরিমিতি, ঠিক আছে, মেনসুরেশন, আমি করাবো পরিমিতি, মেনসুরেশন, এগুলো খুব ইম্পর্টেন্ট। মেনসুরেশন। এবার জিওমেট্রি, জিওমেট্রি জ্যামিতি, জ্যামিতি জিওমেট্রি, জিওমেট্রি মানে তোমাকে একটা ছবি দিয়ে দেবে সার্কেল, তার সঙ্গে স্পর্শক লাগিয়ে দিয়ে অ্যাঙ্গেলটা বলে বলবে বহিস্থ কোণটা কত, এরকম টাইপের অঙ্ক দিয়ে দেবে। আচ্ছা, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স মানে মিন মিডিয়ান মোড, এগুলো আমাদের একটু করতে হবে। স্ট্যাট, মিন মিডিয়ান মোড, এলিমেন্টারি স্ট্যাট। তারপরে করতে হবে প্রবাবিলিটি। প্রবাবিলিটি থেকে প্রশ্ন খুব একটা তুমি হয়তো দেখতে পাবে না। মানে কিরম দেবে, যে একটা ছক্কা আছে, সহজ কোশ্চেন আমি বলছি, একটা ছক্কা আছে, 2 পড়ার প্রবাবিলিটি কত, সেটা হচ্ছে 1/6। একটা কয়েনকে টস করলাম, হেড পড়ার প্রবাবিলিটি কত, হাফ। একটা ছক্কার 6টা ফেস আছে, 6টা ফেসে 6টা ডট থাকে, 6 পড়ার প্রবাবিলিটি কত, 1/6। এই যে প্রবাবিলিটির কিছু বেসিক জায়গা, যে লাল বল তোলার প্রবাবিলিটি কত, নীল বল তোলার প্রবাবিলিটি কত, এই জায়গাগুলো একটু দেখে যাবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এর সঙ্গে যে দুটো টপিক, সেটা হচ্ছে বয়স সংক্রান্ত প্রবলেম, প্রবলেম, এই জায়গাটা বয়স সংক্রান্ত প্রবলেম। তারপরে তারপরে যেটা আমাদের পড়তে হবে, সেটা আগে লিখতে হতো, সেটা হচ্ছে অ্যাভারেজ, গড়, এবং অ্যাভারেজ রান অফ আ ব্যাটসম্যান, যেগুলো আমরা করি সেইগুলোই কিন্তু করতে হবে। টাইপ ধরে আমি করাবো, তোমরা চ্যানেলটা ফলো রাখো, তাহলেই বুঝতে পারবে।
এই গেল ম্যাথামেটিক্সের পোর্শন। আচ্ছা, জিআই, এবার আসছি আমরা জিআই এ, মানে রিজনিং, যেটাকে আমরা ওয়েস্ট বেঙ্গলে বলি জিআই, এই রিজনিং সেটা ওরা জেনারেল ইন্টেলিজেন্স বলে বলছে। কি করতে হবে এখানে, সেই চ্যাপ্টার গুলো যেগুলো মোটামুটি খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো আমি করব। সেটা হচ্ছে কোডিং, ডিকোডিং, কোডিং, ডিকোডিং। যারা রিসেন্টলি হাইকোর্ট দিয়েছো তারা তো রিজনিং করেই ছিলে, কোডিং ডিকোডিং ছিল। এবার হচ্ছে ক্লাসিফিকেশন করিয়ে দেবো সব, আর ইন ডিটেল যাচ্ছি না, আমি সব যখন বলবো ওটা করাতে থাকবো। আচ্ছা, এবার যে সিরিজ, মানে একটা সিরিজ দিয়ে মধ্যেখানে গ্যাপ দিয়ে দেবে, দিয়ে বলে সংখ্যাটা কত, এটা বার করতে হবে। সিরিজ এগুলো একদম ক্রিম জায়গা, এগুলো থেকেই প্রশ্ন দেয়। মিসিং নাম্বার, সিরিজ অ্যান্ড মিসিং নাম্বার, মিসিং নাম্বার এবং রং নাম্বার, এবং রং, আমি পুরোটা লিখলাম না, রং নাম্বার, ঠিক আছে। আচ্ছা, ডিরেকশন সেন্স টেস্ট, ডিরেকশন সেন্স টেস্ট, ডিটি। আচ্ছা, এটা কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন নয়, ডিরেকশন সেন্স টেস্ট। আচ্ছা, 5 ব্লাড রিলেশন, 6 ক্যালেন্ডার, 7 ক্লক, 8 ডাইস অ্যান্ড কিউব, এগুলো আমার চ্যানেলেই ভিডিও দেওয়া আছে ডাইস অ্যান্ড কিউবের, সেগুলো দেখে নিলেই হবে মোটামুটি। আচ্ছা, এরপরে হচ্ছে মিরর ইমেজ, ওয়াটার ইমেজ। এটা ঘড়ির ক্ষেত্রেও হয়, ইন জেনারেল হয়। মিরর ইমেজ অ্যান্ড ওয়াটার ইমেজ, এগুলো জাস্ট দেখে দেখে করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে, আদার্স কিছু করার দরকার নেই। আচ্ছা, এইগুলোর আমি কি প্র্যাকটিস করবো, আমি কি ধরে সব অঙ্ক করবো না, প্রিভিয়াস ইয়ারে যা যা পড়েছে মোটামুটি একটা আন্দাজ করে, প্রিভিয়াস ইয়ারের সেট বই সবার কাছেই থাকে, সেই প্রিভিয়াস ইয়ারটাকে প্র্যাকটিস করবো, মক টেস্ট দেবো, এই হচ্ছে আমার কাজ, আলাদা করে আমার কিছু নেই। আচ্ছা, আচ্ছা, এবং এর সাথে দেয় কাটিং ফোল্ডিং, একটা জিনিসকে কেটে ভাঁজ করা, কাটিং অ্যান্ড ফোল্ডিং, এটা করতে পারো, ফোল্ডিং। এবং যেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম, ভেন ডায়াগ্রাম অনেকেই করেছো। ভেন ডায়াগ্রাম যেমন এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এগুলো তো ভেনের থিওরি হচ্ছে ইন্টারসেকশন ইউনিয়ন থেকে আসে, মোটামুটি সেট থিওরির এটা একটা জিনিস, কিন্তু এখানে আমরা তো ওভাবে ঢুকবো না, এখানে একটা সার্কেলের মধ্যে কতগুলো বল আছে বা কতগুলো রং আছে এরকম টাইপের কিছু দিয়ে দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার সিম্বল নোটেশন, এটা দেবে আমাদের, সিম্বল নোটেশন এন্ড নোটেশন। এই হচ্ছে আমার সিলেবাস, এই আমাকে কভার করে যেতে হবে। আমার হাতে সময় অনেকে বলছে মার্চে, ধরে চলে ফেব্রুয়ারিতে পরীক্ষা, যদি মার্চে হয় সেটা আমার গেন, আমি রিভিশন করতে পারবো। যদি ফেব্রুয়ারিতে আমার পরীক্ষাটা হয় তাহলে আমি কিভাবে এগোবো, রুটিন কি হবে, যারা শুধু এনটিপিসি দিচ্ছ, আর বা যারা সব মিলিয়ে পরীক্ষা দিচ্ছ, মানে কেপিএসআই, কেপি কনস্টেবল, সব সিলেবাস সেম, আলাদা করে কিচ্ছু করার দরকার নেই, একই পড়া সব পরীক্ষাতে আমি দিতে পারবো। আমার সকাল থেকে রুটিন হবে, সেই রুটিন অনুযায়ী আমি সকালে ভাগ করে নেবো, এই সময় জেনারেল স্টাডিজ, এই সময় কারেন্ট অ্যাফেয়ার্স, এই সময়টা ম্যাথ, সকালের দিকটা ম্যাথ করে নাও, মাইন্ড ফ্রেশ থাকে, বিকেলের দিকটা রিজনিং করো, মধ্যেখানে জেনারেল স্টাডিজটা করো। জেনারেল স্টাডিজে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি কিভাবে করবে, একদম যাদের কাছে লুসেন্ট আছে, লুসেন্টটা পড়লেই যথেষ্ট, লুসেন্টটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দাগিয়ে দাগিয়ে পড়বে। যাদের কাছে অন্যান্য বই আছে সেটা তারা পড়ো, এতদিন পর্যন্ত যা সোর্স তোমার কাছে আছে সেই সোর্সই পড়তে হবে, নতুন সোর্স করার কিছু দরকার নেই। যদি কারো কাছে বই না থাকে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন বইয়ের কথা বলা আছে, যেটা তোমার পছন্দ হচ্ছে সেই বইটা কেনো, বইটাকে কেনার আগে বইটাকে হাতে নিয়ে একবার দেখো কলেজ স্ট্রিটে গিয়ে, কলেজ স্ট্রিটে সম্ভব না হলে বিভিন্ন জন বইয়ের রিভিউ করে, সেই রিভিউটা ভালো করে দেখো, দেখলেই তুমি বুঝতে পারবে তোমার কোন বইটা তোমার জন্য উপযুক্ত। যারা ইংলিশ ভার্সানে পড়ছো, ইংলিশ ভার্সানে অনেক বই আছে, সেগুলোকে চেক করবে, এবং চেক করে এই টপিকগুলোকে মোটামুটি কভার করলে আমার মনে হয় যে এনটিপিসির অন্তত স্টেজ ওয়ানটা, যেটা সিবিটি ওয়ান, স্টেজ ওয়ানটা কাট অফ ক্লিয়ার করতে হয়তো অসুবিধা হবে না। এবার এটা পড়লেই কি আমি পাস করবো না, আমাকে রীতিমতো মক টেস্ট দিয়ে যেতে হবে, সপ্তাহে 4 দিন মক টেস্ট দিতে হবে, 3 দিন পড়তে হবে, যেদিন আমি মক টেস্ট দেবো সেদিনকেও কিন্তু আমাকে পড়ে মক টেস্টটা দিতে হবে। আগে আমার পুরো পড়া হবে তারপর আমি মক টেস্ট দেবো এরকম না, মক টেস্ট দিই, রেজাল্ট খারাপ আসুক আবার মক টেস্ট দিই, এইভাবে যে জায়গাটা করতে 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 ব্রেন সেট হয়ে যাবে যে না এবার আমি রেডি। এই জায়গাটা, এই জায়গাটাই আমি একটু বোঝানোর চেষ্টা করলাম তোমাদের মতো করে। আমি নিজেও পরীক্ষার্থী, আমিও দেবো পরীক্ষাটা, তো একসাথে প্রিপারেশন করা যাবে সবাই। তো থ্যাংক ইউ সকলকে, বাই।